ওয়েলকাম স্টুডেন্টস। তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে যে জায়ান্ট ক্রোমোজোম বা দৈত্যাকার ক্রোমোজোম মানে কি। দেখো, দৈত্যাকার ক্রোমোজোম বা জায়ান্ট ক্রোমোজোম সাধারণ কোষেই দেখা যায়। অনেক সময়ই সাধারণ কোষে স্বাভাবিক ক্রোমোজোমের থেকে অনেক বড় সাইজের বা বড় আকারের ক্রোমোজোম দেখতে পাওয়া যায়। তাদেরই আমরা বলতে পারি জায়ান্ট ক্রোমোজোম বা দৈত্যাকার ক্রোমোজোম। দেখো, প্রথমত নামটা এসেছে জায়ান্ট থেকে। জায়ান্ট কথাটার মানে দৈত্য, তোমরা সবাই জানো। তাহলে এগুলো আকারে প্রথম কথা খুব বড়। তাহলে যদি আমরা বৈশিষ্ট্যগুলোর দিকে একটু নজর রাখি, তাহলে এর আকার স্বাভাবিক ক্রোমোজোমের থেকে বা স্বাভাবিক ক্রোমোজোম অপেক্ষা 100 থেকে 200 গুণ, প্রায় লিখলাম বেশিরভাগ ক্ষেত্রে 100 থেকে 200 গুণ বড় হয়। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে বেশি প্রশ্ন আসে, যে এটা কোন পদ্ধতিতে সৃষ্টি হয়। এটা কোষ বিভাজনের একটা বিশেষ ধরনের পদ্ধতি আছে, এন্ডোমাইটোসিস। এই এন্ডোমাইটোসিস পদ্ধতিতে সৃষ্টি হয়। এন্ডোমাইটোসিস পদ্ধতিতে সৃষ্টি হয়। এখন এন্ডোমাইটোসিস ব্যাপারটা কি? এটা একটা বিশেষ ধরনের মাইটোসিস। কোষ বিভাজনের থেকে একটু অন্যরকম। মাইটোসিস কোষ বিভাজনে যেমন ক্রোমোজোমের ক্রোমাটিডগুলোর বিভাজন হয় এবং তারপর সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়ে সেগুলো অ্যানাফেজ দশায় দুদিকে চলে যায় এবং আলটিমেটলি সাইটোকাইনেসিসের মাধ্যমে দুটো কোষ তৈরি হয়, দুটো কোষ আলাদা হয়। এখানে কি হয়, এই ধরনের ক্রোমোজোমের ক্ষেত্রে এন্ডোমাইটোসিসে ক্রোমাটিডের বিভাজন হয় কিন্তু সেন্ট্রোমিয়ারের বিভাজন হয় না। অতএব ক্রোমোজোমগুলো ভাগ হয় না। মানে কেমন, যদি আমরা বিষয়টা একটু লক্ষ্য করি, একটু ছবি আঁকার চেষ্টা করছি। ধরো এইটা হচ্ছে একটা ক্রোমোজোম। ন্যাচারালি কি হওয়ার কথা, যে এই ক্রোমোজোমে ক্রোমাটিডটা ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে এরকম ডাবলিং হয়। তারপর আমি ন্যাচারালি কি হওয়ার কথা সেটা আগে দেখাচ্ছি। তারপর সেন্ট্রোমিয়ার বরাবর সেটা ভেঙে গিয়ে আবার তার থেকে দুটো ক্রোমোজোম আলাদা হয়ে সেপারেট হয়ে তৈরি হয়। এটা হচ্ছে ন্যাচারাল প্রসেস, এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। স্বাভাবিক মাইটোসিসে কিন্তু বিভিন্ন ধাপে ধাপে এইভাবে ক্রোমাটিডটা ডাবলিং হলেও তারপরে কিন্তু সেন্ট্রোমেরিক ডিভিশনের ফলে তারা আলাদা হয়ে যায় এবং আলাদা ক্রোমোজোম তৈরি হয় এবং সেটা আলাদা কোষে চলে যায়, দুটো আলাদা কোষ তৈরি হয়। এক্ষেত্রে কিন্তু কোনো কোষ তৈরি হয় না। এক্ষেত্রে যেটা হয়, এটা হচ্ছে স্বাভাবিক বিভাজন। স্বাভাবিক কোষ বিভাজনের ক্ষেত্রে এই যেটা আমি আগের ছবিটা দেখালাম। এবার যদি এন্ডোমাইটোসিস হয়, তাহলে কি হচ্ছে, এই রকম বারবার বিভাজন হতেই থাকবে। ওখানে তোমাদেরকে দেখালাম, আমি একটা আলাদা কালার ইউজ করি, ওখানে দেখালাম যে দুবার বিভাজন হয়েছে। এইটা যদি বারবার ক্রোমাটিডের বিভাজন হতেই থাকে কিন্তু সেন্ট্রোমিয়ারের বিভাজন হচ্ছে না, তাহলে দেখো নরমাল ক্রোমোজোমের থেকে বেশ বড় আকারের, অনেক বড় 100-200 গুণ বড় সাইজের একটা ক্রোমোজোম তৈরি হতে পারে। এই রকমের যদি একটা বিরাট বড় সাইজের ক্রোমোজোম তৈরি হয়, অর্থাৎ এখানে সেন্ট্রোমেরিক ডিভিশন কিন্তু হচ্ছে না। দিস ইজ দ্য ইউনিকনেস অফ এন্ডোমাইটোসিস। এন্ডোমাইটোসিস প্রক্রিয়ায় এই ঘটনাটাই ঘটে, অর্থাৎ ক্রোমোজোমের ক্রোমাটিডগুলো বারে বারে বাড়ে, বিভাজন হয় এবং এরকম একটা বিরাট সাইজের, স্বাভাবিক ক্রোমোজোমের থেকে প্রায় 100-200 গুণ বড়, অনেক ক্ষেত্রে তার থেকেও বড় ক্রোমোজোম সৃষ্টি হয়। এবার আমরা দেখি দৈত্যাকার ক্রোমোজোম কত প্রকারের হয়। দেখো, জায়ান্ট ক্রোমোজোম আর দৈত্যাকার ক্রোমোজোম আমরা দু রকমের পেয়ে থাকি, পলিটিন ক্রোমোজোম আর ল্যাম্প ব্রাশ ক্রোমোজোম। পলিটিন ক্রোমোজোমের নামেই কিন্তু উত্তর আছে, পলিটিন। পলি মানে অনেক, আর ক্রোমাটিন, ওই ক্রোমাটিডের যে সূত্রগুলো সেগুলোকে আমরা ক্রোমাটিন সূত্র বলি। তাহলে সেই পলিটিন ক্রোমোজোম এটা আবিষ্কার করেন, প্রথম পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী ই.জি. বলবিয়ানি 1881 সালে। পরবর্তীকালে সেটা নামকরণ করেন বিজ্ঞানী কোলার। অপরদিকে ল্যাম্প ব্রাশ ক্রোমোজোম সেটা প্রথম পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী ফ্লেমিং 1882 সালে এবং নামকরণ করেন বিজ্ঞানী রুকাট। এবার আমরা কোথায় দেখতে পাবো পলিটিন ক্রোমোজোম, কোথায় দেখতে পাবো? আমি একটু এক্সাম্পলে চলে আসি। উদাহরণ,
দেখা যাবে ডিপটেরা বর্গের পতঙ্গের লালা গ্রন্থির ক্রোমোজোমে, পতঙ্গের লালা গ্রন্থির ক্রোমোজোমে তারও আবার এক্সাম্পল, ডিপটেরা বর্গের পতঙ্গ বলতে কি, আমি লিখে দিই একটা ড্রসোফিলা, মানে যেটা ফ্রুট ফ্লাই, ড্রসোফিলা sp, তার সেটা একটা পতঙ্গ যেটা ডিপটেরা বর্গের, এর স্যালিভারি গ্ল্যান্ড লালা গ্রন্থির ক্রোমোজোমে কিন্তু এই পলিটিন ক্রোমোজোম লক্ষ্য করতে পারি। আমি দেখাবো পলিটিন ক্রোমোজোম কেমন হয়, তোমাদের দেখাবো। এবার আসি ল্যাম্প ব্রাশ ক্রোমোজোম, সেটা আমরা কোথায় দেখতে পাবো ল্যাম্প ব্রাশ ক্রোমোজোম? ল্যাম্প ব্রাশ ক্রোমোজোমের উদাহরণ মানে কোথায় দেখতে পাওয়া যাবে না, এটা দেখতে পাওয়া যাবে উভচর সরীসৃপ দের উসাইট কোষে। যাদের মোটামুটি ডিমে কুসুম আছে সেই ধরনের যে প্রাণীগুলো, যেমন আমি লিখলাম উভচর সরীসৃপ, এছাড়া পাখিদের ক্ষেত্রে, মাছেদের ক্ষেত্রে তাদেরও যদি উসাইট কোষের ক্রোমোজোম লক্ষ্য করা যায়, তাহলে উসাইট কোষের ক্রোমোজোমে কিন্তু ল্যাম্প ব্রাশ ক্রোমোজোম দেখতে পাওয়া যাবে। তাহলে এই গেল কত ধরনের দৈত্যাকার ক্রোমোজোম, প্রধানত দু ধরনের, পলিটিন ক্রোমোজোম আর ল্যাম্প ব্রাশ ক্রোমোজোম। তাদের কোথায় দেখতে পাওয়া যায় আমি বললাম, ল্যাম্প ব্রাশ ক্রোমোজোমও কোথায় দেখতে পাওয়া যায় আমি বললাম। এবার আসি পলিটিন ক্রোমোজোম। আমি আগেই তোমাদেরকে বলছিলাম যে পলিটিন ক্রোমোজোম নামেই দেখো উত্তর আছে পলি। পলি কথাটার মানে কি? পলি কথাটার মানে হলো অনেক বা মেনি, আর এই তিন কথাটা এসছে ক্রোমাটিন সূত্র থেকে। ক্রোমাটিন, ক্রোমাটিডের মধ্যে ক্রোমাটিন সূত্র থাকে, তাহলে অনেক ক্রোমাটিন সূত্র থাকছে। আমি যেমনটা দেখাচ্ছিলাম, আমি আরেকবার তোমাদের দেখাই যে এক্ষেত্রে এই যে ধরো একটা ক্রোমাটিড, সেটা যখন বারে বারে বিভাজন হচ্ছে এবং এরকম ভাবে বিভাজন হতে হতে একটা বিরাট বড় সাইজের ক্রোমোজোম তৈরি করছে। এরকম অনেক সময় মাইক্রোস্কোপের তলায় যদি খুব কম ম্যাগনিফিকেশনের মাইক্রোস্কোপে দেখো, তাহলে অনেকটা ওই ডুগডুগি টাইপের দেখতে হয় বা অনেকটা ঝাঁটার মতো দেখতে হয়। যদি এটা যেমন অনেকটা মেটাসেন্ট্রিক ক্রোমোজোম দেখিয়েছি, যদি অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম দেখা যায় যার একটা বাহু বড় একটা বাহু ছোট, তাহলে দেখো অনেকটা এই ধরনের দেখতে হবে। তাহলে মনে হচ্ছে না যে একটা ঝাঁটা, তাহলে অনেকটা ঝাঁটার মতো বা অনেকটা ডুগডুগির মতো টাইপের দেখতে হবে। যদিও যখন তাদেরকে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপে মানে ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা যাবে, তখন তাদের গঠনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করা যায়। আমি সেটা নিয়ে আলোচনা করব। এটা দেখতে গেলে আমি যেটা তোমাদেরকে বলছিলাম পলিটিন ক্রোমোজোম কোথায় দেখতে পাওয়া যাবে, তাহলে পলিটিন আমরা এখানে দেখলাম। এবার এই পলিটিন ক্রোমোজোম দেখতে পাওয়া যাবে, আমি আগেই বলছিলাম যে ড্রসোফিলা, ড্রসোফিলা মেলানোগ্যাস্টার, এটা হচ্ছে ডিপটেরা বর্গের একটা পতঙ্গ। ডিপটেরা বর্গের একটা পতঙ্গ, এর নাম হচ্ছে ফ্রুট ফ্লাই, ফল মাছি। ফ্রুট ফ্লাই বা ফল মাছি, এদের লালা গ্রন্থির ক্রোমোজোম বা স্যালিভারি গ্ল্যান্ড ক্রোমোজোমে আমরা দেখতে পাবো। স্যালিভারি গ্ল্যান্ড ক্রোমোজোমে আমরা দেখতে পাবো। প্রচুর প্রশ্ন আসে যে কাদের ক্ষেত্রে এই ধরনের ক্রোমোজোম দেখতে পাওয়া যায়। তাহলে ডিপটেরা বর্গের পতঙ্গদের লালা গ্রন্থির ক্রোমোজোম, তার মধ্যে অবশ্যই ড্রসোফিলা, খুব ইম্পর্টেন্ট একটা অ্যানিমাল, ফ্রুট ফ্লাই বা ফল মাছি বলে আমরা চিনি, তার লালা গ্রন্থি দেখতে পাওয়া যাবে। এই ধরনের দেখতে হয়। আমি আরেকটু যখন স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপে পলিটিন ক্রোমোজোম তোমরা দেখবে তখন কেমন হয় আমি একটা ছবি এঁকে রেখেছি। একটু ডিটেইলড গঠনে পলিটিন ক্রোমোজোম, এটা স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ বা এক ধরনের ইলেকট্রন মাইক্রোস্কোপ, তাতে এই ধরনের গঠন দেখতে পাওয়া যাবে। এটা হচ্ছে একটা পলিটিন ক্রোমোজোম। এতে কি কি অংশগুলো আমরা দেখতে পাবো? অ্যাকচুয়ালি আমরা অনেক সময়ই ক্রোমোজোমকে দেখার জন্য আমরা স্টেনিং করি। ক্রোমোজোমকে স্টেনিং করি বা
রঞ্জিতকরণ করি। মানে সহজ কথায় ক্রোমোজোমে যদি আমরা রং দিই, কালার দিই, তাহলে ক্রোমোজোমের এই বিভিন্ন ডেন্স, মানে কোনো ক্রোমোজোমের কোনো জায়গা একটু ঘন আর কোনো জায়গা একটু কম ঘন, সেই অনুযায়ী সেটার কোনো জায়গায় একটু বেশি রং নেয়, কোনো জায়গায় একটু কম রং নেয়। সেই ধরনের পদ্ধতিকে আমরা বলি ডিফারেন্সিয়াল স্টেনিং, অর্থাৎ ডিফারেন্টলি রং নেয়, ডিফারেন্সিয়াল স্টেনিং অর্থাৎ আলাদা আলাদা ধরনের রং নেয়। সেই আলাদা রং নেওয়ার ফলে কি হয় জানো তো? দেখো আমি ছবিতে অলরেডি এঁকেছি কিছু জায়গা, এই জায়গাগুলো দেখো একটু বেশি ঘন, আমি যেগুলোকে ইয়েলো কালারে করেছি, আমি এখানে ব্লুতে মার্ক করছি। এই জায়গাগুলো লক্ষ্য করো, থ্রু আউট দ্য লেন্থ, পুরো লম্বালম্বি ভাবে অনেক জায়গাগুলো একটু বেশি ঘন। এই ঘন অংশটাকে বলা হয় ডার্ক ব্যান্ড। কি বলা হয়? ডার্ক ব্যান্ড। আর অল্টারনেটিভলি লক্ষ্য করো একটু হালকা অঞ্চল দেখতে পাওয়া যাচ্ছে। আমি একটা অন্য কালার দিয়ে দেখাই, যেগুলো আমরা অল্টারনেটিভলি দেখো ব্লু এর পাশে পাশে আমি যেগুলো ব্লু চিহ্নিত করেছি আর এটাকে অরেঞ্জ দিয়ে চিহ্নিত করছি। আমার রং অনুযায়ী ডার্ক ব্যান্ডগুলো আমি ইয়েলোতে দেখিয়েছি, আর ইন্টার ব্যান্ড, এই ব্যান্ডগুলোকে, সাদা ব্যান্ডগুলোকে বলা হচ্ছে ইন্টার ব্যান্ড, অর্থাৎ এগুলো একটু কম গাঢ়। তাহলে ইন্টার ব্যান্ডটা হচ্ছে কম গাঢ় রং নেবে। অবশ্যই কিন্তু এটা এই রঞ্জিতকরণ করলে, রঞ্জিতকরণ না করলে কিন্তু এই ডার্ক ব্যান্ড ইন্টার ব্যান্ডের ব্যাপার কিছু বোঝা যাবে না। ডার্ক ব্যান্ডটা হচ্ছে তুলনামূলকভাবে বেশি গাঢ় রং নেবে, তাই জন্য একে বলা হচ্ছে ডার্ক ব্যান্ড, বেশি ডার্কার হবে এই জায়গাটা। কেন ডার্কার হচ্ছে স্বাভাবিক প্রশ্ন, যে কেন বেশি ডার্ক হচ্ছে? কারণ এই অঞ্চলটাতে ডিএনএ বেশি থাকে এবং আরএনএ কম থাকে। সহজভাবে মনে রাখার চেষ্টা করবে, যেহেতু এই ডার্ক ব্যান্ড অঞ্চলে ডিএনএ বেশি, দ্যাটস ওয়াই ইট স্টেনস মোর। আর ইন্টারব্যান্ড অঞ্চলটাতে ডিএনএ কম থাকে, whereas এখানটাতে কিন্তু আরএনএ বেশি থাকে, তাই এই অঞ্চলটা কম রং নেয়। যেহেতু ডিএনএ কম থাকছে, ডিএনএ কিন্তু স্টেন তুলনামূলকভাবে বেশি নেয়, তাহলে ডিএনএ যেহেতু কম থাকছে সেই জন্য এই জায়গাটা কম স্টেন নিচ্ছে। আর দেখো অনেক সময় এই জায়গাটাতে একটু ফুলে আছে, অন্য থ্রু আউট দ্য লেন্থ দেখা একই ধরনের লেন্থ, কিন্তু এই যে একটু ফুলে থাকা অংশ, এই স্ফীত অংশটাকে বলছি, এটা হচ্ছে একটু স্ফীত অংশ, ফুলে থাকা অংশ। স্ফীত মানে ফুলে থাকা অংশ। এই ফুলে থাকা অংশটা, এটাকে বলা হচ্ছে ক্রোমোজোমাল পাপ। ক্রোমোজোমাল পাপ। আমরা দেখো পাপ, পাপ কথাটার মানে একটু ফুলে থাকা জিনিস। পাফি রিজিয়ন মানে ফুলে থাকা অঞ্চল। তোমরা যেরকম দেখবে পাউডারের যে পাপ পাওয়া যায় একটু পাফি হয়, মানে ফোলা ফোলা হয়, সেই জন্য ওটাকে পাউডারের পাপ বলে। সেরকম এই ক্রোমোজোমে যেহেতু একটা ফোলা বা স্ফীত বা একটু ফুলে থাকা অংশ, সেটাকে আমরা বলছি ক্রোমোজোমাল পাপ। এখন কেন এটা ফুলে থাকছে? কারণ এখানে প্রচুর পরিমাণে এমআরএনএ থাকছে, এখানে প্রচুর পরিমাণে এমআরএনএ থাকছে। আর এই অঞ্চলটাতে কি হচ্ছে, এই যে একটু দেখো সাদা সাদা হয়ে আছে, পুরো অঞ্চলটাকে, পুরো ফুলে থাকা অঞ্চলটাকে আমি যদি পাপ বলি, তাহলে একটু লক্ষ্য করো যে তার মধ্যে কিছু কিছু জায়গা, এই যে সাদা অংশগুলো আমি সাদা দিয়ে চিহ্নিত করেছি, এই সাদা দিয়ে যে জায়গাটা চিহ্নিত করেছি সেটা হচ্ছে ক্রোমাটিড বা ক্রোমাটিন সূত্রগুলো। অনেক ক্ষেত্রেই এই জায়গাগুলো, এই যে ক্রোমাটিন সূত্রগুলো, আমি একবার একটু মুছি, তাহলে এই ক্রোমাটিন সূত্রগুলো একটু অনেক সময়ই বাইরের দিকে বেরিয়ে হয়েছে কি একটু ফাঁসের মতো, লুপের মতো অংশ তৈরি করেছে। এই সাদা জায়গাটা লক্ষ্য করবে, এই যে সাদা অংশগুলো এরকম ঘুরে লুপের মতো, ফাঁসের মতো সৃষ্টি করেছে একটু বাইরের দিকে। ওই আবিষ্কারক বিজ্ঞানীর নামানুসারে এই জায়গাটাকে ওই জন্য বলা হচ্ছে বলবিয়ানি রিং। এখানে যে রিং বা ফাঁসের মতো সৃষ্টি হচ্ছে এগুলোকে বলা হচ্ছে বলবিয়ানি রিং।
নাম শুনে বুঝতে পারছো, যেহেতু পলিটিন ক্রোমোজোম আবিষ্কার করেন বিজ্ঞানী ই.জি. বলবিয়ানি, তার নামানুসারে এই যে ক্রোমাটিন সূত্রগুলো এখানে একটু ফাঁসের মতো সৃষ্টি করেছে, তাকে বলছি বলবিয়ানি রিং। তাহলে একটু মনে রাখার জন্য আমি লিখে দিই এটা কেন এটার নাম, মানে এটা বলবিয়ানি রিং। ব্যাপারটা কি না, এখানে ক্রোমাটিন সূত্রগুলো বা ক্রোমোনিমাগুলো যে ফাঁসের মতো অঞ্চল তৈরি করেছে, যে ফাঁস বা লুপ, সেটি হলো এই বলবিয়ানি রিং। তাহলে আমরা একটা পলিটিন ক্রোমোজোমে অনেকগুলো অংশ দেখতে পেলাম। তাহলে পলিটিন ক্রোমোজোম প্রথমত এর নাম হচ্ছে যে অনেকগুলো ক্রোমাটিন আছে, অনেকগুলো ক্রোমাটিন সূত্র একসাথে তৈরি হচ্ছে, যার সেন্ট্রোমেরিক ডিভিশন হচ্ছে না, এটা এন্ডোমাইটোসিস প্রক্রিয়ায় সৃষ্টি হচ্ছে, সেই জন্য এটা বিরাট সাইজ নিচ্ছে, এই জন্য এটা জায়ান্ট ক্রোমোজোম। এর দৈর্ঘ্য বরাবর দেখলাম কিছু গাঢ় অঞ্চল আছে, সেটাকে বলছি ডার্ক ব্যান্ড, কিছু কম গাঢ় অঞ্চল আছে, সেটাকে বলছি ইন্টারব্যান্ড। তবে এই গাঢ় বা বেশি গাঢ় কম গাঢ় আমি আগেই বললাম যে এটা স্টেনিং এর জন্য হয়, ডিফারেন্সিয়াল স্টেনিং এর জন্য, অর্থাৎ রঞ্জিতকরণের পার্থক্যের জন্য। কেন সেটা কম রং নেয়, কেন সেটা বেশি রং নেয়, আমার এই আলোচনা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে ডিএনএ কম থাকলে কম গাঢ় হবে, আর ডিএনএ যদি বেশি থাকে বেশি গাঢ় হবে। আর এই ফুলে থাকা অংশটাকে বললাম ক্রোমোজোমাল পাপ। পাপ কথাটার মানেই স্ফীত বা ফুলে থাকা অংশ। এবং পাপ অঞ্চলে যে ক্রোমোনিমা সূত্রগুলি বা ক্রোমাটিন সূত্রগুলি যে থাকে, সেগুলো অনেক সময় এরকম লুপ বা ফাঁসের মতো সৃষ্টি করেছে, সেগুলোকে আমরা বলছি বলবিয়ানি রিং, এই অঞ্চলটাকে। তাহলে এগুলো খুব এমসিকিউ বা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে প্রচুর আসে। বলবিয়ানি রিং কোথায় দেখতে পাওয়া যায়, ক্রোমোজোমাল পাপ কোথায় দেখতে পাওয়া যায়, ডার্ক ব্যান্ড ইন্টারব্যান্ড কোথায় দেখতে পাওয়া যায়, পলিটিন ক্রোমোজোম কোন পদ্ধতিতে সৃষ্টি হয়, তাহলে নিশ্চয়ই এই আলোচনার পর তোমরা সেই উত্তরগুলো পারবে। এবার চলে আসি ল্যাম্প ব্রাশ ক্রোমোজোম। এখন নাম ল্যাম্প ব্রাশ হলো কেন? দেখো, ল্যাম্প কথাটা হচ্ছে চিমনি, আর ব্রাশ মানে হচ্ছে পরিষ্কার করার যে ব্রাশ, সেই ব্রাশ। তাহলে এটা চিমনি পরিষ্কার করা ব্রাশের মতো দেখতে, চিমনি পরিষ্কার করার ব্রাশের মতো দেখতে বলে একে বলা হয় ল্যাম্প ব্রাশ ক্রোমোজোম। আমি আগে আলোচনা করেছি যে বিজ্ঞানী রুকাট এর নামকরণ করেছিলেন, প্রথম অবজার্ভ করেছিলেন বিজ্ঞানী ফ্লেমিং, এটা আমি আগেই আলোচনা করেছি। এবং এটা বলেছি এক্সাম্পল মানে কোথায় দেখতে পাওয়া যায়, পাখি থেকে আরম্ভ করে পাখি, উভচর, সরীসৃপ, এদের সবার উসাইট কোষে, ডিম্বাণুর যে কোষ উসাইট কোষ, তাতে দেখতে পাওয়া যায় তার ক্রোমোজোম, কোষের ক্রোমোজোম। এবার এটা কেমন দেখতে হয়? পলিটিন যেমন দেখলে যে সূত্রগুলো লম্বা লম্বা হয়ে অনেকটা ডুগডুগির মতো, বা আমি অনেকটা ঝাঁটার মতো উদাহরণ দিলাম, এখানে চিমনি পরিষ্কার করা ব্রাশের মতো। আমি একটা ছবি এঁকে তোমাদের দেখাই। এখানে কি হয়, ধরো এটা হচ্ছে ক্রোমাটিন সূত্র, এবার এইটা চেনের মতো এরকম বাড়তে থাকছে, একটু গ্যাপ থাকছে লুপগুলোর মধ্যে। এবার যার ফলে কি হচ্ছে, এটা ক্রমশ যদি এরকম একই ধরনের পরপর, আমি জাস্ট জুড়ে দিচ্ছি, এরকম পরপর যদি এসে বসে যায়, তাহলে দেখো অনেকটা চিমনি পরিষ্কার করা ব্রাশের মতো টাইপের দেখতে হচ্ছে গঠনটা। আমি জাস্ট ক্লোন করলাম, অর্থাৎ এরকম বারবার তৈরি হচ্ছে। এবং ক্রোমাটিন সূত্রগুলো নিজেদের মধ্যে যোগাযোগ রেখে ফেলছে। এই ক্রোমাটিন সূত্রগুলো কিন্তু যোগসূত্র আছে। এবার এটা দেখতে অনেকটা চিমনি পরিষ্কার করা ব্রাশের মতো দেখবে। চিমনি পরিষ্কার করা ব্রাশগুলো এরকম ধরনের দেখতে হয়। আমি খুব সিম্পল ওয়েতে আঁকছি। এখন যদিও চিমনি পরিষ্কার করা ব্রাশের ততটা দরকার হয় না, এখন এইগুলো বটল ব্রাশ
হিসাবে ব্যবহার করা হয়। এই যে বড় মুখের বোতল, বিভিন্ন সাইজের যে বোতল থাকে সেগুলো পরিষ্কার করা, বোতলের ভিতর পরিষ্কার করার জন্য এই ধরনের ব্রাশ ইউজ করা হয়। সেন্ট্রোমিয়ারগুলো জাস্ট জুড়ে জুড়ে থেকে যাচ্ছে এবং এরকম ভাবে ক্রোমাটিডগুলো বা ক্রমনিমা সূত্রগুলো পরপর জয়েন্ট থাকছে, জুড়ে থাকছে, যার ফলে একটা বিরাট আকারের, বিরাট বড় সাইজের, আমি যেটা বলছিলাম 100, 200 বা 300 গুণ স্বাভাবিক ক্রোমোজোমের থেকে বড় আকারের ক্রোমোজোম সৃষ্টি হচ্ছে এবং এই ধরনের ক্রোমোজোমকে আমরা বলছি ল্যাম্প ব্রাশ ক্রোমোজোম। আগেই বলেছি যে বিজ্ঞানী রুকাট এর নামকরণ করেন। তাহলে আজকের ক্লাস থেকে আমরা জায়েন্ট ক্রোমোজোম সম্পর্কে একটা ধারণা তৈরি করলাম। আমরা দেখলাম যে জায়েন্ট ক্রোমোজোম মানে যে দৈত্যাকার ক্রোমোজোম সেটা দু রকমের হয়, পলিটিন ক্রোমোজোম এবং ল্যাম্প ব্রাশ ক্রোমোজোম। তাদের গঠন, তাদের অবস্থান, তারা কোন ধরনের প্রাণীর বা কোন ধরনের জীবের মধ্যে তাদের অস্তিত্ব আছে সেগুলো আমরা দেখলাম এবং তাদের গঠন সম্পর্কে আমরা খানিকটা ধারণা পেলাম।